স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মসজিদে। সাথে আছে আমি শামীম জাহেদি। মাত্র ১ মাস বাকি থাকলেও এবছর থেকে বৃদ্ধ এবং অল্প বয়স্কদের জন্য হজ পালনে সৌদি সরকার অনুমতি দেবে কিনা তা নিয়ে এখন অনিশ্চয়তা কাটেনি। হজ এজেন্সিগুলোর অভিযোগ, বাংলাদেশ সরকার এখনও সৌদি সরকারের জারি করা স্বাস্থ্য সতর্কতাকে গুরুত্ব না দিচ্ছে না। তবে এই নিয়ে আমরা আজকে আলোচনা করব, স্বাস্থ্য সতর্কতা এবং হজ ভিসা। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং হজ অফিসের পরিচালক মোহাম্মদ বজলুল হক বিশ্বাস এবং হজ এজেন্সিজ অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। এবছর বাংলাদেশ থেকে হজ করতে আগ্রহী ধর্মপ্রাণ মুসলমানদের সৌদি আরব যাত্রা শুরু হবে 7ই সেপ্টেম্বর। প্রায় 90,000 বাংলাদেশি নিবন্ধন করেছেন এবার হজ পালন করতে। অথচ সৌদি আরবে জারি করা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে ভাবছেন না কেউ। মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম বা মার্স নামক শ্বাসকষ্টজনিত রোগের প্রাদুর্ভাব ঘটেছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ডায়াবেটিক্স আছে, তাদের জন্য প্রাণঘাতীও হতে পারে এই রোগ। আর তাই এর বিস্তার ঠেকাতে 12 বছরের কম এবং 65 বছরের বেশি বয়সীদের এই বছর হজ পালন করতে বিরত থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য সংস্থা সিডিসি। সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করেছে। কিন্তু হজ যাত্রা শুরু হতে 1 মাসেরও কম সময় হাতে থাকলেও এই নিয়ে নিশ্চিত কিছু বলছে না বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়। এমন অভিযোগ এজেন্সিগুলোর। ফর্মাল অ্যানাউন্সমেন্ট কিন্তু কোনো পক্ষ থেকে আসেনি। কাজে এইটা না আসা পর্যন্ত এটা বোঝা মুশকিল। তবে এইটা যদি সত্যিকার অর্থে যে ওই 60 বছরের যে রেস্ট্রিকশনটা করেছে, এটা হলে তো আমাদের তো ম্যাক্সিমামই 60 বছরের উপরে। তবে এই বছর হাতে সময় কম থাকায় সৌদি আরব এই ব্যাপারে বাধা দেবে না বলে আশা করছেন হজ ব্যবস্থাপকদের সংগঠন হাব। আমাদের সঙ্গে আমরা আমাদের নিজেদের উদ্যোগে মান্যবর সৌদি রাষ্ট্রদূতের সাথে ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট করেছি। আমরা জানি এটি পাস হবে না, যদি আইনটি পাসও হয় সেটি যেন বাংলাদেশে হজযাত্রীর ক্ষেত্রে ইমপ্লিমেন্ট না করে তার জন্য অনুরোধ জানাবো এবং অ্যাকর্ডিংলি আমরা একটা রিটেন ম্যাটার ওনাকে দিয়ে আসবো, যাতে এই চিঠিটা ওনারা ওখানে ফরওয়ার্ড করে। আগ্রহী হজযাত্রীদের দাবি, সময় থাকতেই এই বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিষ্কার তথ্য প্রকাশ করা হোক। মশিউর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব বজলুল হক বিশ্বাস এবং জনাব ইব্রাহিম বাহার, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যারা বিশ্বাস, আপনার কাছে প্রথম প্রশ্ন স্বাভাবিকভাবেই যে হজের ফ্লাইট শুরু হতে সময় খুব বেশি নাই একেবারেই। এখনও কি এক ধরনের অনিশ্চয়তা দেখা দিচ্ছে সত্যি, যে যারা বৃদ্ধ, বেশি বয়স্ক বা যারা কম বয়স্ক, কিছুটা অসুস্থ, তারা কি এবছর হজের ভিসা পাবেন কিনা? না, আমি অনিশ্চয়তার কিছু দেখছি না এই কারণে যে যে বিষয়টি এখানে দেখানো হলো, বাস্তব পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন। আচ্ছা, যে হ্যাঁ, একটা ভাইরাস দেখা দিয়েছে, সেখানে বলা হয়েছে যে হার্ট ডিজিজ যাদের আছে, ডায়াবেটিক পেশেন্ট যাদের বয়স বেশি এবং বাচ্চাদের এটা নিরুৎসাহিত করা হয়েছে হজে যাওয়ার জন্য। আচ্ছা, এই বিষয়টা এটা কিন্তু ম্যান্ডেটরি করা হয়নি, এরা যে যেতেই পারবে না এরকম কোনো আইন তারা বা সার্কুলার কিন্তু ওনারা জারি করেন। আচ্ছা, এরা বলতে চেয়েছেন যে এই ধরনের অবস্থা যাদের আছে তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে, না যাওয়াই ভালো, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এটা কিন্তু আমরা সবাই আমরা বুঝতে পারি। সেই বিষয়টা বিবেচনা করে বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এটিও যথার্থ নয়। আমরা কিন্তু ইতোমধ্যেই সকল এজেন্টকে আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং আপনি জেনে খুশি হবেন যে 17 তারিখ থেকে আমাদের স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে, এছাড়া ঢাকার বাইরে সিভিল সার্জনের কার্যালয়ে এবং যেখানে মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজগুলোতে। আমরা স্পেশাল ইনস্ট্রাকশন দিয়েছি যে যদি খুব ক্রনিক কোনো কিছু থাকে তার পরীক্ষা নিরীক্ষাটা ভালো করে হেলথ কার্ড ইস্যু করার জন্য, এবং একই সঙ্গে হজযাত্রীদের প্রশিক্ষণের সময় আমরা তাদেরকে বলে দিয়েছি কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করার জন্য। কারণ সৌদি আরবে ভিন্নতর একটা পরিবেশে গিয়ে এবং যেখানে এই ধরনের ভাইরাসের কথা বলা হয়েছে, শুনলেই মানুষ আতঙ্কিত হয়ে যায়। এবং সবচেয়ে বিপজ্জনক হচ্ছে যে এই যে ভাইরাস, এটা কিন্তু শ্বাস প্রশ্বাসের সঙ্গে সংক্রমিত হয় এবং এটা ছোঁয়াচে। যেহেতু ছোঁয়াচে, লক্ষ লক্ষ মানুষের যেখানে সমাবেশ হবে সেখানে এটা কিন্তু একটা আশঙ্কা থেকেই যায় যে কোনো না কোনো ভাবে আক্রান্ত হতে পারে।
আর একটা বিপজ্জনক দিক যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো এত সাইলেন্টলি এটা দ্বারা আক্রান্ত হয় যে এটার সিমটম দেখে সহসা প্রথমেই বোঝার কোনো থাকে না যে আসলে ওই ভাইরাস কিনা। এই জন্য আমরা হজ যাত্রীদের বলেছি যে তারা যখনই সাই করবেন, তাওয়াফ করবেন, তারা মাস্ক ব্যবহার করবেন। আপনি দেখুন, সচেতনতা যদি থাকে এর থেকে কিন্তু নিজেকে বাঁচানো সম্ভব। এক প্যাকেট মাস্কের দাম হচ্ছে, মুখোশের দাম হচ্ছে মাত্র 80 টাকা। তো আপনি 2 প্যাকেট 3 প্যাকেট নিয়ে যান, এবং আমরা যতদূর জেনেছি জেদ্দা এয়ারপোর্ট থেকেও কিন্তু এটা সরবরাহ করা হবে, এবং সচেতনতা বৃদ্ধির জন্য যে স্টেপগুলো নেওয়া দরকার সে নেবে। আমাদের যে 160 সদস্য বিশিষ্ট মেডিকেল টিম যাচ্ছেন তাদের ওরিয়েন্টেশন আমরা সম্পন্ন করেছি। তারা কিন্তু হজ যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করার সময়, মেডিকেশনের সময় এই বিষয়গুলো বিবেচনায় রাখবেন, এবং সিমটম কি সেগুলো বিবেচনা করে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে যদি রেফার করার প্রয়োজন হয় সাথে সাথে হাসপাতালে রেফার করবেন। জনাব বিশ্বাস, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব বাহার, আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় যে ভিসা নিয়ে কোনো জটিলতা দেখা দিবে না? আপনি দীর্ঘদিন ধরে এই হজ পরিবহনের সাথে জড়িত আছেন সেই হিসাবে। ধন্যবাদ। আমাদের পরিচালক হজ অফিস উনি ঠিকই বলেছেন যে ওনারা ইতিমধ্যেই কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, এবং হজ গাইডদের যে ট্রেনিং দেওয়া হচ্ছে সেখানে এটা জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে ওই ট্রেনিং এর বিষয়টা অন্তর্ভুক্ত করা হয়েছে। মেইন টাইম আমরা সৌদি মাননীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছি, উনাকে আমরা বিষয়টা বলেছি। তো উনি বললেন যে সৌদি গ্যাজেট পত্রিকায় যে বিষয়টি বলা হয়েছে সেটি আসলে একটু বাড়িয়ে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যারা বৃদ্ধ, ক্রনিক ডিজিজ আছে, ডায়াবেটিক আছে, এরকম ব্যক্তি হজে যেতে পারবে না। বিষয়টা কিন্তু সেরকম না। বিষয়টা হচ্ছে যে যারা এরকম রোগে আক্রান্ত তাদেরকে নিরুৎসাহিত করার জন্য বলা হয়েছে। অতিবৃদ্ধ এবং ক্রনিক ডিজিজ যাদের আছে, ডায়াবেটিক যাদের আছে, যারা হার্টের প্রবলেম আছে কিংবা ইতিপূর্বে স্ট্রোক করেছে, অর্থাৎ শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম নয় এমন লোকদের বরাবরই নিরুৎসাহিত করার জন্য বলা হয়। আপনার ধন্যবাদ। জনাব বিশ্বাস, আপনার কাছে প্রশ্ন, সাধারণত আমরা দেখছি যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বিষয়ে অ্যালার্ট জারি করছে তাদের ওয়েবসাইটে। গভর্নমেন্ট বা সরকার আমাদের দিক থেকে তারা কি ওই মনিটরটা করে যোগাযোগ করছে যে এই মুহূর্তে লেটেস্ট হেলথ অ্যালার্টটা কি আছে বা কোনো ট্রাভেল রেস্ট্রিকশন আছে কিনা? আমরা সারাক্ষণ তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। আর ভিসার যে বিষয়টা আপনি বলেছেন, ভিসা তো সরকারি প্রকিউর করে, কিন্তু ব্যক্তিগতভাবে তো আর ভিসা সংগ্রহ করা হয় না। সেই দায়িত্বটা আমি পালন করি সরকারের পক্ষ থেকে। সরকারের মুখপাত্র হিসেবে আমি বলছি ভিসা সংক্রান্ত জটিলতা এখনো পর্যন্ত হয়নি। আমি তো প্রায় 2000 হজযাত্রী ভিসা সংগ্রহ করেছি, সেখানে 60-65 বছর বয়স্ক হাজিও আছে। তবে একটি বিষয়, একটি হলো নিজস্ব মোটিভেশনের একটা বিষয় আছে। শর্তই তো দুটো, শারীরিকভাবে সুস্থ এবং আর্থিকভাবে যিনি সচ্ছল তিনি হজ করবেন। কেউ যদি মনে করেন তার শরীর পারমিট করছে না, তার খুব সিভিয়ার ডায়াবেটিস আছে, তার নিজের স্বার্থেই হজ থেকে বিরত থাকা উচিত। আর এই বিষয়ে আমরা অত্যন্ত সচেতন। আমরা যেখানে যেখানে কথা বলা দরকার, যোগাযোগ করা দরকার, আমাদের রাষ্ট্রদূতের, মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে, আমাদের হজ মিশনের মাধ্যমে আমরা সারাক্ষণ যোগাযোগ রাখছি। এই ধরনের কোনো এমবার্গো কিন্তু এখনো পর্যন্ত হয়নি যে বেশি বয়স হলেই তাকে হজে যেতে দিবে না, আর কিছু সামান্য ডায়াবেটিস থাকলেই তিনি যেতে পারবেন না। অতএব আপনার মাধ্যমে, আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি আশ্বস্ত করছি, যদি আপনার মনে হয় যে আপনার শরীর পারমিট করছে না, আপনি ধকল সহ্য করতে পারবেন না, তাহলে আপনার নিজেরই বিরত হওয়া উচিত। না হলে ওই ভিসা আতঙ্কে থাকার কোনো প্রয়োজন নেই, ভিসা পাবেন এবং হজে যেতে পারবেন। ধন্যবাদ। জনাব বাহার, আপনার কাছে প্রশ্ন যে সাধারণত প্রতি বছর বা এই বছরই যারা অ্যাপ্লাই করেছেন ভিসার জন্য, হজে যাবার জন্য, তাদের গড় বয়সটা কত? আসলে আমাদের দেশের হজযাত্রীগণ একটু বেশি বয়সে হজে গিয়ে থাকেন। এখানে 50 অ্যাবভ হজযাত্রীর সংখ্যা হচ্ছে 60%, আর বাকি 40% হচ্ছে আন্ডার 50। এর ভিতরে চাইল্ড হচ্ছে মাত্র 5 to 10%। আমাদের একটা ডাটা বেজ আমরা করেছি, সেখানে কিন্তু স্ট্র্যাটিফিকেশনটা হয়েছে অ্যাজ পার এজ। সেখানে আমরা দেখেছি যে 65 অ্যাবাভ এটা এই 20%-এর মতো হজযাত্রী আছেন। আর একটা বিষয় যে এই যে আমরা অ্যালার্ট কিনা, হু যেখানে অ্যালার্ট জারি করেছে সঙ্গত কারণেই কিন্তু তার অনুবৃত্তিক্রমে আমাদেরকেও কিন্তু অ্যালার্ট হতে হবে।
সেই কারণেই আমরা যারা মেডিকেল এক্সামিনেশন করছেন তাদেরকে স্ট্রিক্টলি আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, যদি মনে হয়, যদি কোনো হজযাত্রীকে দেখে মনে হয়, হয়রানি এড়ানোর জন্য বলেছি যে একেবারে যখন তখন পরীক্ষা করতে হবেই করতে, হুলুস্থুল কাণ্ড কারখানা না করে যদি একজন ডক্টরের দৃষ্টিতে মনে হয় তার অধিকতর পরীক্ষা নিরীক্ষা করা দরকার, সেই পরীক্ষা নিরীক্ষা করে তিনি যদি ফিট থাকেন সুপারিশ করা, আদারওয়াইজ যদি আনফিট, আমরা তো কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, এবং সেটা বলাও হয়নি যে হজ করতে গিয়ে আপনি একদম মরে যাবেন, এটারও কোনো বিধান নেই। তো ওই রকম যদি মনে হয় তাকে আমরা স্ট্রেট ওয়েতে আনফিট করে দিব। তবে বিষয়টা আমরা খুবই লজিক্যালি করব, এবং ওয়েবসাইটে কিন্তু প্রতিনিয়তই আমরা ব্রাউজ করে লেটেস্ট যে সিচুয়েশন, সেই লেটেস্ট অবস্থাটাকে বিবেচনায় রেখেই আমরা অগ্রসর হচ্ছি। ধন্যবাদ জানাব বিশ্বাস। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলে একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা কথা বলছি স্বাস্থ্য সতর্কতা এবং হজ ভিসা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, হজ অফিসের পরিচালক মোহাম্মদ বদরুল হক বিশ্বাস এবং হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। যারা বাহার এবং যারা বিশ্বাস, আপনাদের স্বাগত জানাচ্ছেন আরেকবার। আমাদের দর্শক আমিনুল, উনি প্রশ্ন করছেন ওনার যদি জন্ডিস হয় সেক্ষেত্রে কী করবেন? এটা কি স্বাস্থ্য অ্যালার্টের মধ্যে পড়ে নাকি যে কোনো অসুখের ক্ষেত্রেই যেটা হয় যে সরকারি দিক থেকে তাদেরকে ডিসকারেজ করা হয়? যারা বিশ্বাস, যার জন্ডিস আছে আমরা এটাকে তাকে নিরুৎসাহিত করি, তার না যাওয়াই উচিত হবে। এটা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এবং দেখা যাবে যে উদ্দেশ্যে তিনি যাচ্ছেন সেই উদ্দেশ্য তিনি হাসিল করতে পারবেন না যথাযথভাবে, কারণ শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে যাবেন। তো এই ক্ষেত্রে জন্ডিস যদি থাকে আমরা তাকে কিন্তু আনফিট ঘোষণা করব। আর আপনার অনুষ্ঠানের নাম হচ্ছে, শিরোনাম আমি শুরু করে বলি একটু, খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, কিন্তু খুব চমৎকার একটা শিরোনাম নিঃসন্দেহে। এটার সূত্র ধরে আমি বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া যত হজযাত্রী হবেন সবাই নিজ দায়িত্বে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থেকে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। সেই ক্ষেত্রে আমাদের যত প্রকার সহযোগিতা লাগে অবশ্যই আমরা করব। তবে প্রসঙ্গত বলি, কাউকে আমরা নিরুৎসাহিত করছি না, আল্লাহর মেহমান হিসেবে তারা যাবেন, সহযোগিতা থাকবে সরকারের পক্ষ থেকে, সরকারের প্রতিনিধি হিসাবে আমাদের পক্ষ থেকে, এবং আমাদের যে পার্টনার হাব যারা আমাদের সঙ্গে কাজ করছেন তাদের পক্ষ থেকে। আতঙ্কিত হওয়ার ধন্যবাদ যারা বিশেষ। আপনি ফিরে আসবেন। যারা বাহার, আপনার প্রশ্ন যে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি আর কি কি বিশেষ সতর্ক থাকা প্রয়োজন রয়েছে হজের সময়? স্বাস্থ্য সচেতনতার বিষয়টি তো আমাদের হজ পরিচালক সাহেব আপনাদের ক্লিয়ার করলেন। এছাড়া আরও দু একটা সমস্যা হয়, সেটা একটা হচ্ছে যেমন হজযাত্রীদের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে। আমাদের সাথে মুখ্য সচিব মহোদয়ের একটা মিটিং হয়েছিল, তাতে ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের অংশগ্রহণে আমাদের তখন একটা সিদ্ধান্ত হয়েছিল যে 45 বছরের নিচে যাদের বয়স তাদের শুধুমাত্র পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে। বাট আনফর্চুনেটলি ওই মানুষটা সেখানে 45-এর জায়গায় 55 বছর হয়ে যাওয়ায় এখন হজযাত্রীদের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে একটুখানি হয়রানির শিকার হতে হচ্ছে। কারণ এখন দেখা গেল যে যিনি আসলে সত্যি সত্যি হজে যাওয়ার যোগ্যতা রাখেন, শারীরিকভাবে আর্থিকভাবে সক্ষম, তিনাকেও কিছু ভোগান্তিতে পড়তে হচ্ছে। এজন্য আমি এখনই একটা সুযোগ নিলাম আমাদের পরিচালক হজ অফিসকে বিষয়টি অনুরোধ করলাম যে এই বিষয়টি আপনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দেখার জন্য, এবং আমরাও আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই আবেদন রাখবো। আল্লাহর মেহমান হজযাত্রীগণ হজে যাওয়ার জন্য চেষ্টা করছেন, উনাদের যাওয়ার পথে যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা হাবের পক্ষ থেকে আমরা কামনা করছি, নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে হজযাত্রী পরিবহনের ক্ষেত্রে আপনারা জানেন যে ইতিমধ্যে অনেকগুলি ঘটনা ঘটেছে। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধও করেছি, তিনারা না রাখলেও এই অনুরোধ আমরা এ বিষয়ে আইনি সহযোগিতা চেয়েছি। আইন আমাদের পক্ষে রায় দিলেও সেটি এখন সুপ্রিম কোর্টের রায়ের কারণে স্থগিত হয়ে আছে। এটাও আইনি পদক্ষেপ। হ্যাঁ, সেটাও আইনি পদক্ষেপ। তো আমরা আশা করছি যে হজযাত্রীদের পরিবহন নির্বিঘ্ন করার জন্য ধর্ম মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবেন, এবং আমরাও আমাদের আইনি যেটুকু সহযোগিতা আমরা পেয়েছি আমরা আশা করছি সামনে পাবো। আপনাদের জ্ঞাতার্থে বলি, আমরা আমাদের থেকে একটি মামলা করা হয়েছিল, মোট 3টি।
একটি একজন হজযাত্রী করেছেন, একটি হাব থেকে একটি এজেন্সি করেছেন। তিনটাতে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং হজযাত্রী তার পছন্দের এয়ারলাইন্সে যেতে পারবেন সেরকম একটি নির্দেশনা দেয়া হয়েছিল। তো একটি মামলায় কেবলমাত্র এটা স্থগিত করা হয়েছে এবং 15 সেপ্টেম্বর এটার হিয়ারিং তারিখ দিয়েছে। আর একজন হজযাত্রী যেটা করেছেন তিনাকে বলা হয়েছে তিনি যে ক্যারিয়ারের ইচ্ছা সেই ক্যারিয়ারে হজে যেতে পারবেন। তো আইন শুধুমাত্র একটি হজযাত্রীর জন্য নয়, সেটি অন্য হজযাত্রীও যদি ইচ্ছা প্রকাশ করেন এবং আইনি সহযোগিতা চান, আমার মনে হয় হয়তো মহামান্য সুপ্রিম কোর্ট আমাদেরকে সেক্ষেত্রে ফেভার করতে পারেন বা করবেন এই প্রত্যাশা করছি। এবং সাথে সাথে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ বিমান এবং পরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করব যে হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করার জন্য আমাদের যে দাবিটি ছিল সেটি হচ্ছে সীমিত সংখ্যক হলেও থার্ড ক্যারিয়ার ওপেন করে দেওয়া এবং বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স তাদের জবাবদিহিতা যেন নিশ্চিত করা হয়। এবং আমরা এখন পর্যন্ত ফ্লাইট শিডিউল পাইনি। যারা বাহার, আপনাকে ধন্যবাদ। যারা বিশেষ অন্য থার্ড ক্যারিয়ারে যাত্রার ক্ষেত্রে আসলে সমস্যার কথা, সংকটটা কোথায়? একটু পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে আমি দুই একটি কথা বলি। তারপরে আসলে পুলিশ ভেরিফিকেশন এটা নেসেসারি ইভেল এই সেন্সে যে একজন পাসপোর্ট পাওয়ার আগেই তার পুলিশ ভেরিফিকেশন হয়, আবার হজের সময় আবার দ্বিতীয়বার কেন করা হয়? এটা কিন্তু আমাদের বিটার এক্সপিরিয়েন্সের কারণে, যে অনেকেই হজযাত্রীর নামে আদম পাচার করে থাকেন। আপনি জানেন যে সৌদি আরবে এটা হয়ে থাকে। তবে আসার কথা হচ্ছে যে বিগত বছরগুলোর তুলনায় আমরা যদি দেখি পরিসংখ্যান কিন্তু যদি আমরা নেই এটা কমে এসছে। এটাকে আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনতে চাই এবং কোনো প্রকার আপোষ করতে চাই না। এই কারণেই কিন্তু যেটা বললাম যে নেসেসারি ইভেল যদিও এটা যে বাড়তি এটা করা হচ্ছে, এতে হজযাত্রীদের খানিকটা ভোগান্তি হয়, আমরা কেউ অস্বীকার করব না, তবুও বাধ্য হয়ে এটা আমরা করতে চাচ্ছি। আমাদের যারা আছেন হাবের সদস্য যারা আছেন তারা যদি বিশুদ্ধ হয়ে যান তাহলে এই পুলিশ ভেরিফিকেশনের আর কোনো দরকার হয় না। তারা যদি শপথ নেন আদম পাচার করবেন না। থার্ড ক্যারিয়ার সম্পর্কে যেটা আসছে, কোর্টের প্রসঙ্গ এসছে, কোর্টের বিচারাধীন বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে 7 তারিখ থেকে যেহেতু ফ্লাইট শুরু হবে, আপনাকে প্রসঙ্গক্রমে বলি যে আমরা খুব আনন্দ বোধ করি যে মাননীয় প্রধানমন্ত্রী প্রতি বছরই কিন্তু হজ ক্যাম্পে এসে হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং হজ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। আগামী 6 সেপ্টেম্বর তিনি হজ ক্যাম্পে আসতে সানুগ্রহ সম্মতি দিয়েছেন, শুভেচ্ছা বিনিময় করবেন। তো এর মধ্যেই এই যে ফ্লাইটের ইস্যুগুলো কিন্তু ডিসাইড হওয়া উচিত আমি মনে করি, যে এটা তো হজের আগ পর্যন্ত ঝুলে থাকা যাবে না। তাহলে টোটাল যে আমাদের শিডিউল আছে তার ভিতরে কিন্তু একটা বিপর্যয় নেমে আসবে। অতএব দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি, যেটাকে আমি বলবো আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে যেভাবে ফয়সালা হয়েছে সেইভাবে যদি আমরা এই ফ্লাইটের বিষয়টা নিষ্পত্তি করতে পারি কোনো ঝামেলা হবে না। কারণ গত বছর থার্ড ক্যারিয়ার ছিল না, তো এখানে কিন্তু কোনো ঝামেলা হয়নি। যে প্রসঙ্গটা হাব থেকে তোলা হয় যে দীর্ঘ সময় সৌদি আরবে অবস্থান করতে হয়, বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি এই ডিউরেশনটা কমিয়ে আনার জন্য, অন্তত পক্ষে 45 দিনের মধ্যে যাতে হজ করে ফিরে আসতে পারে, তাতে খরচ ইত্যাদি কমে যাবে, মানুষের ভোগান্তিও কমে যাবে। তো সেইভাবে ব্যবস্থা গ্রহণ করছে বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। ওদের কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না। আমাদের দর্শক সাগর উনি এসএমএস পাঠিয়েছেন, উনি জানতে চাচ্ছেন যে হজ থেকে ফিরে আসার পরে স্বাস্থ্য সতর্কতা পাবে আর কোন রকম ব্রিফিং বা অ্যালার্ট তাদের থাকবে কিনা? হজ থেকে যখন তিনি ফিরে আসবেন একসঙ্গে একই বিমানে তিনি যখন ট্রাভেল করবেন, কেউ মেবি হতে পারে যে আল্লাহ না করুক কেউ ওই ভাইরাসে আক্রান্ত হতে পারেন, আমাদের পক্ষ থেকে আমরা স্পেসিফিক পরামর্শ দিব যে বিমানবন্দরে নেমেই তিনি তার স্বাস্থ্যটা পরীক্ষা করে নেবেন। তিনি যদি অস্বস্তি বোধ করেন, অসুস্থ বোধ করেন, সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল কলেজে যোগাযোগ করার জন্য আমরা অনুরোধ করছি স্বাস্থ্য বিভাগে। সেইভাবেই কিন্তু স্বাস্থ্য বিভাগকে বলা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই ধরনের কোনো রোগীকে যদি পাওয়া যায়, কেউ অসুস্থ বোধ করছেন, হলো যে সেটা উনি ভাইরাল কোনো ইনফেকশন ওনার হয় নাই, তারপরেও বাড়তি সতর্কতা হিসেবে এয়ারপোর্টে আমাদের অ্যাম্বুলেন্স থাকবে এবং ওখানে স্বাস্থ্য কর্মকর্তারা নিয়োজিত থাকবে, তারা পরীক্ষা নিরীক্ষা করে যদি হাসপাতালে পাঠাতে হয় তাকে হাসপাতালে পাঠিয়ে দিবে। ধন্যবাদ জানাব বিশ্বাস, ধন্যবাদ জানাব বাহার। আমাদের সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মধ্যে খাদ্য থেকে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।